আজকের গল্প তবু ভালোবেসে, লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী, পর্ব 14। গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন। দিশার সাথে প্রায় 1 ঘন্টা কথা বলার পর ফোন রাখে শ্রী। সুদূর মুম্বাই থেকে দিশা ফোন করে আজকাল তাকে, রোজ রাতে। বিয়ের পর প্রতীকের চাকরি ওখানে হওয়ায় ওরা এখন এখানেই থাকে। দিশা চলে গিয়ে তার হয়েছে মুশকিল। প্রাণের কথা, মনের কথা দিশাকে বলে সে যতটা রিলিফ পেত, সেটা আজকাল আর হয় না। তবে অনর্ঘ্যর সাথে তার রিলেশনশিপে যে টেনশন চলছে, তা নিয়ে দিশাও যথেষ্ট চিন্তিত। প্রথম থেকে তার আর অনর্ঘ্যর সব ব্যাপারেই দিশা সাক্ষী, তাই সেও চায় না ওদের সম্পর্কটা ভেঙে যাক। তাই আজকাল সে প্রায় রোজ রাতেই তাকে ফোন করে, তাকে বোঝায়। শ্রী কি ছাই নিজেও চায় যে অনর্ঘ্যর সাথে তার সম্পর্কটা ভেঙে যাক, কিন্তু ওই যে ইগো, কেউ কারোর কাছেই মাথা নত করবে না। গত 8 মাস ধরে তারা দুজনে আলাদা থাকে। মানে শ্রী নিজেই ভাইপোর মুখে ভাতে সেই যে এসেছিল, আর সে ও বাড়ি ফিরে যায়নি। আর ফিরে যাবেই বা কেন সে? ভাইপোর অন্নপ্রাশনের দিন অনর্ঘ্য তাকে যা অপমান করেছে, সে কি তা ভুলবে কোনো দিন? সে যখন এখানে একা এসেছিল, তখন সব শুনে মা কিন্তু তখনই বলেছিল যে ও আর এসেছে ওই পিসিমার অসুখের দোহাই দিয়ে, ও আর আসবে না, তুই দেখে নিস। তারপর একটু ব্যঙ্গাত্মক সুরে বলেছিল, আর আসবেই বা কোন মুখে? 2 বছর ধরে বউয়ের পয়সায় বসে বসে খাচ্ছে, আর কি এক হাতি ঘোড়া পড়াশোনা করছে। আর তুইও একটা বোকার হদ্দ, খেটে খেটে চেহারাটা তো বস্তির মেয়েদের মতো হয়েছে। শ্রী কিন্তু তখন মায়ের কথা তীব্র প্রতিবাদ করেছিল। বলেছিল, মা তুমি কিন্তু শুধু শুধু অনর্ঘ্য সম্পর্কে বাজে কথা বলছো। ওর পিসিমা সত্যিই খুব অসুস্থ, ওর বাবার তো বয়স হয়েছে, ও বাড়ির একমাত্র ছেলে, এই বিপদের দিনে ও না গেলে কি করে হবে? শ্রীয়ের তখনও স্থির বিশ্বাস ছিল যে ওদিকটা একটু সামলে অনর্ঘ্য ঠিক এসে পড়বে অনুষ্ঠানের দিন। হ্যাঁ, সে মানছে পিসিমার অবস্থা সত্যিই সিরিয়াস ছিল, তাই বলে সারাদিনে 1-8 ঘন্টার জন্য কি আসা যেত না? কলেজ স্ট্রিট মেডিকেল কলেজ থেকে কাঁকুরগাছির দূরত্ব কতটুকু? ফোনের পর ফোন করে গেছে শ্রী। প্রথম দিকে অনর্ঘ্য সেগুলো রিসিভ করলেও পরের দিকে ফোনও রিসিভ করছিল না সে। আর সন্ধ্যের পর তো ফোনটা সুইচ অফই বলছিল। তার সম্মানের কথাটা একবার ভাবল না অনর্ঘ্য? বিয়ের পরে এই প্রথম সে বাপের বাড়ির কোনো অনুষ্ঠানে এসেছে। তাকে কতটা অপদস্থ হতে হয়েছে সবার সামনে, সে কথা কি অনর্ঘ্য একবারও ভেবে দেখেছে? সকালের অনুষ্ঠানে সে অনর্ঘ্যর দেওয়া নীল জামদানি শাড়িটাই পরেছিল। বৌদি সাথে ম্যাচিং করে নিজের মুক্তোর গয়না সেট দিয়ে সাজিয়ে দিয়েছিল তাকে। ছোট পিসি জিজ্ঞেস করেছিল, কী রে, শাড়িটা তো বেশ সুন্দর, কে দিয়েছে? তোর বর বুঝি? শ্রী বেশ গর্বিত মুখে মাথা নেড়েছিল। পাশ থেকে কাকিমা বলে উঠেছিল, তা তিনি কোথায়? এসে থেকে তো একবারও তাকে দেখলাম না। শ্রী বলে, আসলে কাকিমা, ওর পিসিমা খুব অসুস্থ তো, হসপিটালে ভর্তি। ওই তো একমাত্র ছেলে, তাই ওকেই দৌড়োদৌড়ি করতে হচ্ছে। তবে আমাকে বলেছে ও ঠিক আসবে, ওদিকটা একটু সামলে নিয়েই চলে আসবে। ছোট পিসি জিজ্ঞেস করলো, তা সে কী করছে এখন? এখনও পড়াশুনোই করছে শুনলাম, তা চাকরি বাকরির চেষ্টা কিছু করছে না? পাশ থেকে মামি বলে, হ্যাঁ শুনেছি WBCS দিচ্ছে। আরে ওসব কি সবার দ্বারা হয়? গরিব ঘরের ছেলে কোথায় চাকরি বাকরি করে সংসারের হাল ধরার চেষ্টা করবে? তা না। কাকিমা বলে, একে বলে গরিবের ঘোড়া রোগ, বুঝলে? শ্রীয়ের মুখটা অপমানে কালো হয়ে গেছিল। এই অবস্থাটা থেকে ওকে উদ্ধার করেছিল বৌদি এসে। মনমন অল্প হেসে বলেছিল, তা কেন হবে কাকিমা, অনর্ঘ্য পড়াশোনায় খুব ভালো, যাকে বলে ব্রিলিয়ান্ট একেবারে। ফিজিক্সে MSc করেছে, এবছর তো WBCS-এর প্রিলিমিনারিতে পাসও করে গেছে ও। ফাইনাল পরীক্ষা তো হয়ে গেছে, শুনলাম তো ভালোই দিয়েছে খুব, নিশ্চয়ই কিছু ভালোই হবে এবার। শ্রী তুই এদিকে আয়, অনেক কাজ আছে বলে
শ্রীকে নিয়ে ওখান থেকে চলে এসেছিল সে। শ্রী কৃতজ্ঞ চোখে বৌদির দিকে তাকিয়েছিল। কী রে, খবর কি অনর্ঘর? মুনমুনের প্রশ্নে অসহায় চোখে তাকায় শ্রী। বলল তো পিসিমার অবস্থা নাকি সিরিয়াস, আজই দুপুরে ওটি করতে হবে। এখন 4 বোতল রক্ত লাগবে। হসপিটালের ব্লাড ব্যাঙ্কে ওই গ্রুপের রক্ত নেই, তাই এখন রক্তের জন্য দৌড়োদৌড়ি করছে ও। মুনমুন বলে, আচ্ছা ঠিক আছে, ওটা তো এমার্জেন্সি, ওখানে তো থাকতেই হবে এখন। অপারেশনটা ভালোই ভালো হয়ে গেলে ওবেলা হয়তো আসতে পারবে ও। তুই এত টেনশন করিস না, আর লোকের কথায় অত কান দিস না। আচ্ছা দাঁড়া, আমি একবার ফোন করে দেখি কি অবস্থা এখন। 3-4 বার রিং হয়ে যাওয়ার পরেও অনর্ঘ ফোন না ধরায় মুনমুন বলে, ব্যস্ত আছে বোধহয়, বুঝলি, ডাক্তারের সাথে কথা বলছে বোধহয়। পরে মিসড কল দেখলে করবে নিশ্চয়ই। তুই ওরকম বাংলার 5-এর মতো মুখ করে থাকিস না তো। আর বিকেলে খুব ভালো করে সাজবি, তবেই ওই কুটকচালি মাসি পিসিদের ঠিকঠাক জবাব দেওয়া যাবে। মুনমুনের কথায় হেসে ফেলে শ্রী। সত্যি বৌদিটা পারেও বটে। সেদিন সন্ধেবেলায় অনেক দিন পর প্রাণ ভরে সেজেছিল শ্রী। পার্লার থেকে লোক এসেছিল ওদের ননদ বৌদিকে সাজানোর জন্য। শ্রী পিসিমার দেওয়া ম্যাজেন্টা কালারের বেনারসিটার সাথে অনর্ঘর মায়ের ওই ভারী নেকলেস আর কানের দুলের সেটটা পড়েছিল সেদিন। মুনমুন মুগ্ধ হয়ে বলে, বাহ, কি সুন্দর লাগছে রে তোকে শ্রী, একদম নায়িকার মতো। এবার সবার চোখ ঠিকরে যাবে তোকে দেখে, দেখিস। ছোট পিসি প্রথম সাজ থেকে বলেছিল, খুব সুন্দর লাগছে তোকে শ্রী। কাছে এসে নেকলেসটা নাড়াচাড়া করে বলেছিল, এটা তো খুব সুন্দর রে, কে দিয়েছে? শ্রী খুব গর্ব ভরে বলেছিল, এটা আমার শাশুড়ি মায়ের। পিসিমা এই শাড়িটার গয়নাগুলো দিয়ে আশীর্বাদ করেছিলেন আমাকে। কাকিমা তখনই একটু ব্যঙ্গাত্মক সুরে বলে উঠেছিল, তাও ভালো, একেবারে খালি হাতে আশীর্বাদ করেনি। আমাদের শ্রী কি আর যে সে মেয়ে, জেদ করে নিজে বিয়ে না করলে তো আজকে সে রানীর হালে থাকতো। ছোট পিসি বলে ওঠে, তার বলতে আমার দাদা যদি দেখে শুনে বিয়ে দিত তো এরকম একটা হাবাতে ঘরের বেকার ছেলের সাথে বিয়ে দিত? মামি পাশ থেকে শ্রীকে জিজ্ঞেস করে, আচ্ছা ওদের তো শুনেছি দেশে একটা মুদির দোকান না কি যেন আছে, তা অনর্ঘ সেটা দেখাশুনো করলেও তো পারে, তাহলে আর এভাবে বউয়ের পয়সায় বসে বসে খেতে হয় না। কাকিমা শ্রীকে জিজ্ঞেস করেন, কী রে, শুনলাম যে তোর বর নাকি এবেলা আসবে, তা সে কোথায়? নাকি বড়লোক শ্বশুরবাড়িতে এসে দাঁড়াতে লজ্জা লাগছে তার? শ্রী বেশ রেগে গিয়ে বলে ওঠে, এবার তখন থেকে অনেক কিছু বলে যাচ্ছ তোমরা। বারবার তো বলছি ওর পিসিমা অসুস্থ, তাই সেখানে থাকতে হচ্ছে ওকে। সময় হলে সে নিশ্চয়ই আসবে। তোমরা কি শুধুমাত্র আমার বরকে দেখতে আর তাকে নিয়ে আলোচনা করার জন্য এসেছো আজ? চোখে জল এসে যায় শ্রীয়ের। মুনমুন দূর থেকে দেখতে পেয়ে এগিয়ে আসে, বলে, তুই এদিকে আয় শ্রী, অতিথিরা আসছেন, তাদের একটু আপ্যায়ন করতে হবে না, এখানে দাঁড়িয়ে বাজে বকলে চলবে? আড়ালে গিয়ে মুনমুন জিজ্ঞেস করে, কী রে, কথা হলো অনর্ঘর সাথে? কি বলল সে, আসতে পারবে কি? না, কোথায় আর হলো, সাজগোজ করে বেরিয়েই তো এদের জেরার মুখে পড়লাম, ফোন করার সময়ই তো পাইনি। তাহলে কর ফোনটা, 7টা তো বাজতে যায়। ফোনটা ধরলে বলিস বৌদি বলেছে রাত 9টা হোক 10টা হোক, একবার যেন আধ ঘন্টার জন্য হলেও সে আসে এখানে। শ্রী মোবাইল বের করে ফোন করে অনর্ঘকে, কিন্তু তাকে ফোনে পাওয়া যায় না। অনর্ঘর ফোন সুইচড অফ। শ্রীয়ের মনে দুশ্চিন্তার ঢেউ খেলে যায়। তাহলে কি খারাপ কিছু হলো? সব ঠিক আছে তো? অপারেশন ঠিকঠাক হয়েছে তো? পরক্ষণে মনে হয় সেরকম খারাপ কিছু হলে অনর্ঘ তো সে খবরটা নিশ্চয়ই তাকে বা বৌদিকে দিত। না না, ব্যাপার তা নয়, এই যে সে ফোন করছে বারে বারে, এটাই আসল সমস্যা। তাই সে ইচ্ছে করে এই ফোনটা সুইচ অফ করে রেখেছে। ব্যাস, সেই যে তার মাথায় ঢুকে গেল যে অনর্ঘ ইচ্ছে করে এটা করছে, গোটা সন্ধেটা তার কাছে বিস্বাদ হয়ে গেল। অতিথিদের সামনে মুখে কৃত্রিম হাসি নিয়ে ঘুরে বেড়ালেও বুকের ভেতরটা তার হু হু করছিল।
অনর্ঘ্য তাকে অ্যাভয়েড করছে, তাকে যে শ্রী কিনা ওকে ভালোবেসে গোটা পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিল ওকে, ওর স্বপ্ন পূরণ করার জন্য প্রাণপাত করে খাটে সে, তাও ওর পড়াশোনায় ব্যাঘাত হতে দেয় না। আর আজ এই একবারই লোকের সামনে তার মান সম্মানের কথাটা খেয়ালই করল না সে। মাত্র আধ ঘন্টার জন্য যদি সে এসে দাঁড়াতো, শ্রীয়ের মানটা তো বাঁচত। মা তার মানে ঠিকই বলেছিল যে পিসিমার অসুস্থতাকে ঢাল করে সে ইচ্ছে করেই এ বাড়িতে এলো না, আসবে না বলে। শ্রী তখনই ঠিক করে নিয়েছিল যে এবার অনর্ঘ্যর ফোন এলে সে আর ধরবে না। অনেক পরে অবশ্য সে বৌদির কাছে শুনেছে যে ওই দিন পিসিমার অবস্থা সিরিয়াস বলে সেদিন সে না আসতে পারলেও পরের দিন সকালে নাকি সে এসে তার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল, বারবার তাকে ফোনও করেছিল। শ্রী যদিও তখন বাথরুমে থাকায় তার ফোন শুনতে পায়নি, তবে পরে মিসড কল দেখলেও সে আর ইচ্ছে করেই কল ব্যাক করেনি। তার মাথায় তো আসলে তখন আগুন জ্বলছিল। সেদিনের পর থেকেই সে ডিসিশন নেয় যে সে এখন আর ওই বাড়ি ফিরে যাবে না। যদিও বৌদিকে সে বলতে বলেছিল যে সে আর কখনোই ফিরবে না ওখানে। অনর্ঘ্য তারপরেও বেশ কয়েকবার ফোন করেছিল তাকে, কিন্তু সে সেগুলো রিসিভ করেনি। অনেক দিন তার রাগ দেখেনি অনর্ঘ্য চৌধুরী। এবার সেও বুঝুক যে শুভশ্রী ব্যানার্জিও যে সে মেয়ে নয়। এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ।